বর্তমানে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে কি ডামাডোল চলছে, বর্তমান পরিস্থিতি কি, শিক্ষক শিক্ষিকাদের নিয়ে কত কিছু কোর্ট কাছারি সুপ্রিম কোর্ট চলছে, কারুর চাকরি থাকছে, কারুর চাকরি চলে যাচ্ছে, প্রতিনিয়ত এটা আমরা শুনছি। কিন্তু শিক্ষক শিক্ষিকাদের জীবনের একটা প্রাপ্তি আছে। সবচেয়ে বড় প্রাপ্তিটা কি জানেন তো? সেটা হচ্ছে সম্মান। শিক্ষকদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে সম্মান। সেই ব্যাপারে একটা ঘটনা আমি এক জায়গায় পেলাম, মানে জানতে পারলাম। সেই ঘটনাটি আপনার সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। সে যে ঘটনাটি বলেছে তার মুখ দিয়েই আমি বলছি, শুনুন ঘটনাটি। ট্রেনে ফিরছিলাম, গিয়েছিলাম মেয়ের বিয়ের গয়না কিনতে। সঙ্গে আমার মেয়েও ছিল, সামনের মাসেই তার বিয়ে। এর আগে অবশ্য আমার বড় মেয়ের বিয়ে হয়ে গেছে কয়েক বছর আগে। তা আমিও এখন রিটায়ার্ড পারসন। মেয়ের ইচ্ছে বিয়ের সমস্ত গয়না কলকাতা থেকে কিনবে আর আমাকে সঙ্গে যেতে হবে। আমি তাকে বললাম, আমি গয়নার কি বুঝি বলো তো মা, তোমার মাকে তুমি নিয়ে যাও না। কিন্তু মেয়ে কিছুতেই শুনল না, বললো তোমাকেই যেতে হবে, তুমি বোঝো আর নাই বোঝো, তোমাকেই সঙ্গে যেতে হবে। তবে এ ব্যাপারে আমার বড় মেয়ে কিন্তু আগে থেকেই বলেছিল, বোনের জন্য সমস্ত গয়নাগাতে কিন্তু কলকাতা থেকেই নিও, তাহলে আমিও তোমার সঙ্গে যেতে পারবো। কারণ আমার বড় মেয়ের বিয়ে হয়েছে ঢাকুরিয়াতে। যাই হোক, আমি আমার ছোটো মেয়ে তাই আগের দিন সন্ধ্যায় চলে এসেছিলাম বড় মেয়ের বাড়িতে। সেখানে দুপুরের খাওয়া দাওয়া সেরে দুই মেয়েকে নিয়ে কেনাকাটা করতে বেরিয়ে পড়লাম। প্রথমে গড়িয়াহাটে গিয়ে বিয়ের বেনারসি কেনা হলো, তারপর সেখান থেকে পিসি চন্দ্র জুয়েলার্সে চলে গেলাম, সেখানে গয়নাগাটি কেনার জন্য। গয়নাগাটি কেনাকাটা করে দোকান থেকে যখন বেরোলাম, তখন প্রায় রাত্রির 7:30 8টার কাছাকাছি। বড় মেয়ে বাড়ির দিকে রওনা দিল, আর আমি আর ছোটো মেয়ে ট্যাক্সি ধরে হাওড়ায় চলে আসি। হাওড়া এসে দেখি 9:42 ট্রেনটা বেরিয়ে গেছে। পরের ট্রেন রাত্রির 10:10। ওয়েট করতে হবে, এছাড়া কোনো উপায় নেই, রাত অনেকটাই হয়ে গেছে। যাই হোক, রাত 10:10 ট্রেন ধরলাম। ট্রেনের মাঝামাঝি একটা জেনারেল কামরায় উঠলাম। ট্রেনে যখন উঠি তখন কিন্তু বেশ ভালোই লোকজন ছিল। তারপরে কি হলো, তারপরে তখন 1 ঘন্টার বেশি রাস্তা, করলাইন বর্ধমান লোকাল, আস্তে আস্তে ভিড় কমতে লাগলো। এইভাবে আস্তে আস্তে ভিড় কমতে কমতে ট্রেন যত আসছে এগোচ্ছে ততই কামরা ফাঁকা হচ্ছে। অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি, কিছুটা দূরে গিয়ে দেখলাম 2টো ছেলে বসে আছে। তাদের মধ্যে একটা ছেলে বেশ পেশিবহুল চেহারা, তাগড়াই চেহারা, বয়স 30-35 হবে, একটু গুন্ডা টাইপের দেখতে। যাই হোক, তারা হাতে একটা, আবার একজন হাতে রুমাল বাঁধা, মুখে একটা রুমাল বেঁধে রেখেছে, আর বারবার আমাদের দিকে তাকাচ্ছে। এই তাকানোটাই আমার ভালো ঠেকছিল না, কারণ ভাবছিলাম ভয় ভয় একটু লাগছিল, সঙ্গে এতগুলো টাকা পয়সা দিয়ে গয়নাগাটি কেনা, বেনারসি শাড়ি। মেয়েও এটা বুঝতে পেরেছিল। মেয়ে আমাকে ফিসফিস করে বলল, বাবা খুব একটা ভালো দেখছি না, ভীষণ ভয় করছে, দিদির কথা শুনলেই ভালো হতো, আজকের দিনটা দিদির বাড়িতে থেকে গেলে হতো, কালকে দিনের বেলা যেতে পারতাম। আমি মেয়েকে তখন ভরসা দিলাম, বললাম যা আবার তো হয়ে গেছে, চিন্তা করিস না, মনে সাহস রাখ। হঠাৎ ট্রেনটা সিগন্যাল না পেয়ে মাঝখানে থেমে গেল। দেখি ধুধু মাঠ, কেউ কোথাও নেই, চারিদিকে অন্ধকার। এদিকে আমার কাছে প্রায় 10 লাখ টাকার গয়না, দামি বিয়ের শাড়ি। মনের ভেতরে যে কী হচ্ছে তোলপাড়, বোঝাতে পারবো না। তারপর দেখি 2টি ছেলের মধ্যে একটা মোটা সোটা তাগড়াই ছেলে, সে উঠে আমাদের দিকেই আসছে। কামরায় সেরকম কোনো লোকজনও নেই যে আমাদের সাহায্য করতে পারে। মেয়েও ভয়ে জড়সড় হয়ে আমার গা ঘেঁষে বসেছে। কী করব বুঝতে পারছি না, চিৎকার করব নাকি তাও বুঝতে পারছি না। ভাবলাম না, মনের মধ্যে একটু সাহস রাখতে হবে। এরপর ছেলেটি গুটি গুটি পায়ে আমার সামনে এলো, এসে আমার পা ছুঁয়ে প্রণাম করল। প্রণাম করে বলছে, স্যার চিনতে পারছেন? স্যার বলতেই আমি তো অবাক। আমি তখন তার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছি। স্যার চিনতে পারছেন না আমায়? আসলে না চিনতে পারারই কথা। আজ কতদিন হলো আমি স্কুল ছেড়েছি, আমাদের মনে রাখার মতো তো কোনো বৈশিষ্ট্যও নেই। তবে স্যার একটু মনে করুন, আমাকে আপনি ঠিক চিনতে পারবেন। আমার ডাকার নাম হচ্ছে গদাই। আপনি আমাকে গদা বলে ডাকতেন। গদা? গদা মানে তুই সেই গদাই? দেখেছ কি কাণ্ড, আমি তো তোকে সেই চিনতেই পারিনি।
আপনি আমাকে চিনবেন কি করে স্যার? আমি তো আর সেই বাচ্চা নেই, আমি তো বড় হয়ে গেছি। তবে আমি কিন্তু আপনাকে ঠিকই চিনতে পেরেছি। তখন অনেক লোকজন ছিল বলে কাছে আসতে পারিনি। আপনাকে কিন্তু আমি একদম ভুলিনি স্যার, মনে আছে স্যার? আমি একবার খুব একটা বাজে কাজ করেছিলাম। আমি একজনের ব্যাগ থেকে 10টা টাকা চুরি করেছিলাম। আপনি জানতে পেরেছিলেন যে আমি চুরি করেছি, কিন্তু আপনি সবার সামনে আমাকে কখনো কিছু বলেননি। পরে আপনি আলাদা করে ডেকে নিয়ে গিয়ে আমাকে বুঝিয়ে বলেছিলেন, আমাকে শুধরে নিতে বলেছিলেন আমার স্বভাবটা। আপনি সৎ হতে শিখিয়েছিলেন। আপনি বলেছিলেন, বাবা সৎ মানুষ হও, তুমি ভালো জীবনে উন্নতি করবে। দেখুন স্যার, আমি পড়াশোনায় ভালো ছিলাম না, তাই আমি পড়াশোনা নিয়ে বেশি দূর এগোতে পারিনি, কিন্তু আপনার শিক্ষাটা কিন্তু আমি এখনও ভুলিনি। এই কথাগুলি শুনতে শুনতে, গদাইয়ের কথাগুলি শুনতে শুনতে আমার সেই আজ থেকে বহুদিনকার আগেকার কথাগুলো মনে পড়ে গেল। গদাই ঠিক কথাই বলেছে। চেহারাটা ওর খুব মোটাসোটা ছিল বলে ওকে আমি গদা বলতাম। সেই গদা নামটা শুনে ও ফিক ফিক করে আবার হাসতো। তখন আমি তাকে বললাম, তা এখন কি করছিস গদা? তখন বললো, স্যার আমি একটা মারুতি ভ্যান কিনেছি, এখন ওই গাড়িটাই আমি চালাই। তা বিয়ে থা করেছিস তো? না স্যার, বিয়ে করিনি। স্কুল ছাড়ার বছর 3 পরে বাবা মারা গেল। আমার 2 বোন দুটো বিয়ে দিতে হয়ে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আর আপনি তো জানেন, তারপরে ক্লাস 6-এ যখন পড়ি তখন আমার মা মারা গেল। আর তারপরে আমার আর কিছু করা হলো না। মা মারা যাওয়ার পর আমি এইভাবেই চললাম। যাই হোক, তারপরে বোনগুলোকে এইভাবেই আস্তে আস্তে বড় করে বিয়ে থা করেছি। তা আমি তখন তাকে প্রশ্ন করি, তা তোর বাড়িতে এখন কে আছে? কে আর থাকবে স্যার, আছে, চলে যাচ্ছে কোনো রকমে, আমি একাই থাকি। তা ভাবছি পরের মাসে মাকে নিয়ে একটু হরিদ্বারে যাব। মা মানে কোন মা? মা মানে আমাকে একজন আছে আমার বাড়িতে, তাকে আমি মা বলেই ডাকি। সেও খুব দুঃখী মানুষ। তা আপনারা চলুন না আমার সাথে। তাই? আজ নিশ্চয়ই যাবো। তুই যখন বলছিস আমি নিশ্চয়ই যাব। আমার ছাত্র বলছে, আমাকে তো যেতেই হবে। তা এই যে ঘটনাটি আপনাদের সামনে বললাম, এই ঘটনাটি শুনে আপনারা কি ভাবলেন? দেখুন, মানুষ দূর থেকে দেখে অনেক কিছু ভুলভাল আমরা চিন্তা করে ফেলি, কিন্তু পরে আসল ঘটনা জানার পর সব কিছু এলোমেলো হয়ে যায়। গদাই ফার্স্ট হয়নি, সেকেন্ড হয়নি, থার্ডও হতে পারেনি, কিন্তু 10-এর মধ্যেও সে কখনো আসতে পারেনি। কিন্তু তার দায়িত্ববোধ, তার কর্তব্যবোধ, তার শ্রদ্ধা, তার সম্মান, তার ভালোবাসা, এগুলো তাকে প্রথম সারির ছেলেগুলোর থেকে অনেক এগিয়ে রেখেছে। সেই ছেলেগুলোকে অনেক পিছনে ফেলে দিয়ে সে এগিয়ে গেছে। সব শিক্ষা কি বইয়ের পাতায় থাকে? জীবনের পাতায় অনেক বেশি শিক্ষা লুকিয়ে থাকে। এই কথাগুলো আমি তখন মনে মনে ভাবছিলাম। এদিকে আমার স্টেশন চলে আসার পর গদাই আমাকে বলল, স্যার নামবেন তো? তারপরে আমার সম্বিতটা ফিরে এলো। আমি তখন নেমে বললাম, ঠিক আছে স্যার, আপনার ব্যাগ দুটো দিন, আমি আপনাকে বয়ে দিচ্ছি। আমি আমার গাড়িতে, আমার স্টেশনের সামনেই গাড়ি আছে, মিনিট 10-এর হাঁটা পথ, আপনাকে আমি পৌঁছে দিচ্ছি, 2 মিনিট দাঁড়ান। ভোরে সে আমাকে ব্যাগ দুটো নিয়ে, আমাকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে আমার গাড়িতে করে আমার বাড়িতে পৌঁছে দিয়ে গেল। এই যে ঘটনাটি যখন ঘটলো, আমি গদাইকে বললাম, এই নাও একটা বিয়ের কার্ড রাখো, আমার বাড়িতে আসবে। আর এই যে দেখছো, এটা হচ্ছে তোমার বোন, এরই বিয়ে। গদাই বলল, তাই? আমার বোনের বিয়ে? ভাবতেই পারছি না। আমি নিশ্চয়ই আসবো মাস্টারমশাই, আমি নিশ্চয়ই আসবো। আমি পড়াশোনায় ভালো ছিলাম না, কিন্তু আমি আমার বোনগুলোর তো বিয়ে দিতে পেরেছি। আমার একটা নতুন বোন হলো, তার বিয়েতে আমি আসবো না? আমি নিশ্চয়ই আসবো মাস্টারমশাই, আমি নিশ্চয়ই আসবো। এটাই হচ্ছে আজকের ঘটনা। এই যে ঘটনাটা আমি তুলে ধরলাম, এই ঘটনাটি থেকে কি বুঝলাম না, মাস্টারমশাইদের জীবনের এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি, সেটা হচ্ছে সম্মান। এই যে ঘটনাটি, এটা আমি একটা লেখা থেকে পেয়েছিলাম, যার লেখা, তার নাম হচ্ছে সরজিৎ ঘোষ। সেই সরজিৎ ঘোষকে আমি স্যালুট জানাচ্ছি এই রকম একটি লেখা আমার কাছে পাঠানোর জন্যে। সবাই ভালো থাকবেন।